নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। দলের জন্মলগ্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, তবে বারে বারে কুকথার জন্য তার হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছে। তবে এবার আর রক্ষা নয়। রাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ আসার পরে সোমবার রাজ্য বিধানসভায় গিয়ে পদত্যাগ পত্র দিলেন মন্ত্রী অখিল গিরি। আর যা নিয়ে শাসক দলের অন্দরে নানা বিতর্ক দেখা দিয়েছে। দলের জন্মলগ্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, তবে বারে বারে কুকথার জন্য তার হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছে। তবে এবার আর রক্ষা নয়। রাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ আসার পরেই সোমবার রাজ্য বিধানসভায় গিয়ে পদত্যাগপত্র দিলেন মন্ত্রী অখিল গিরি। আর যা নিয়ে শাসক দলের অন্দরে নানা বিতর্ক দেখা দিয়েছে। উল্লেখ করা যেতে পারে, রামনগর বিধানসভার তাজপুর এলাকায় বন দপ্তরের জায়গার উপর 23টি পরিবার রুজি রোজগার করে খাচ্ছিল। আর বন দপ্তরের মহিলা অফিসার তাদের উচ্ছেদ করতে গেলে তার সঙ্গে কুকথায় জড়িয়ে পড়েন মন্ত্রী অখিল গিরি। এই ভিডিও প্রকাশ্যে আসার পরে মুখ্যমন্ত্রীর নজরে আসে। তারপরে রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সিকে দিয়ে অখিল গিরিকে রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ ও মহিলার বনকর্তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলেন। কিন্তু অখিল গিরি রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও বনকর্তার কাছ থেকে কোনোভাবে ক্ষমা চাইবেন না বলে পরিষ্কার জানিয়ে দেন। সেই মতো সোমবার রাজ্য বিধানসভায় গিয়ে তিনি তার মন্ত্রী থেকে পদত্যাগ করেন। এমনকি সাংবাদিককে জানিয়ে দেন, তিনি যেভাবে জনপ্রতিনিধি রয়েছেন সেইভাবে জনপ্রতিনিধি হয়ে গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে লড়াই করে যাবেন। তবে এইভাবে 13 বছরের মন্ত্রিসভায় কোনো মন্ত্রীকে এইভাবে পদত্যাগ করতে দেখা যায়নি। তবে অখিল গিরির বিরুদ্ধে বিধানসভার আগে থেকে নানা অভিযোগ নেত্রীর কাছে জমা পড়েছিল। এমনকি তার নিজের বিধানসভা এলাকায় এবার 9,000-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক পরাজিত হয়েছিলেন। তা নিয়েও গিরি পরিবারের দিকে অভিযোগ আঙুল উঠেছিল। পূর্ব মেদিনীপুর জেলায় এক প্রকার শাসক দলে দ্বিধা বিভক্ত। তবে এবার মন্ত্রিসভায় উত্তম বারিক স্থান পেতে পারেন বলে দলীয় কর্মীদের বক্তব্য। তবে যে অখিল গিরিকে প্রথম সৈনিক হিসেবে দলনেত্রী বিভিন্ন সভা সমিতিতে ঘোষণা করতেন, তাকে নিয়ে বারে বারে নেত্রীর বিড়ম্বনার মধ্যে পড়তে হতো। সেই কারণে এই পদক্ষেপ। তবে বাবার এই পদত্যাগের পরে ছেলে সুপ্রকাশ গিরি তার ফেসবুক পেজে পোস্ট করেছিলেন, যা হোক, দুর্নীতির দায়ে রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়নি। গরিব মানুষদের হয়ে কাজ করতে গিয়ে তুমি জিততে পারোনি, এই জন্য গর্বের সঙ্গে পদত্যাগ করেছো। আর এই নিয়ে শাসক দলের মধ্যে নানা বিতর্ক দেখা দিয়েছে। বুঝবেন এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। এত বড় ক্ষমতা মনে হচ্ছে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম? এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারতো। স্পোর্ট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে দায়িত্ব বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। হবে না কখনো বুঝবেন। আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সি এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার। আপনি পদত্যাগ? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো। কালকে হাতে এই যে পদত্যাগ করতে হচ্ছে, মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা নিয়ে কি বলবেন? না, আমি এতে কোনো অনুতপ্ত নয়। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি, সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত নয়। কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে,
তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পরবর্তী করছি। ব্যাংকের নাম করে সাইবার ক্রাইমের ঘটনা দিনের পর দিন ঘটছে। এর ফলে মানুষ কষ্টের টাকা ব্যাংকে গচ্ছিত রাখতে ভয় পাচ্ছেন। তবে জীবনযাপন করতে গেলে ব্যাংকের লোনের প্রয়োজন। বাড়ির সমস্ত কিছু রেখে ব্যাংক থেকে লোন নিচ্ছেন, আর ব্যাংকের এজেন্ট গিয়ে লোনের কিস্তির টাকা গ্রাহকদের কাছ থেকে নিয়ে এলেও তা ব্যাংকে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করছেন। এই ধরনের অভিযোগ উঠল দাঁতন 2 ব্লকের ললাট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ব্যাংকের নাম করে সাইবার ক্রাইমের ঘটনা দিনের পর দিন ঘটছে। এর ফলে মানুষ কষ্টের টাকা ব্যাংকে গচ্ছিত রাখতে ভয় পাচ্ছেন। তবে জীবনযাপন করতে গেলে ব্যাংকের লোনের প্রয়োজন। বাড়ির সমস্ত কিছু রেখে ব্যাংক থেকে লোন নিচ্ছেন, আর ব্যাংকের এজেন্ট গিয়ে লোনের কিস্তির টাকা গ্রাহকদের কাছ থেকে নিয়ে এলেও তা ব্যাংকে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করছেন। এই ধরনের অভিযোগ উঠল দাঁতন 2 ব্লকের ললাট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। সেই ব্যাংকের চুক্তির ভিত্তিতে কাজে যোগ দিয়েছিলেন মণিশঙ্কর দাস নামে এক ব্যক্তি। ব্যাংকের লোনের রিকভারি এজেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছিল তাকে। দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে গ্রাহকদের কাছ থেকে লোনের কিস্তির টাকা নিয়ে মণিশঙ্কর, আর সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেছে। এই অভিযোগ তুলে ব্যাংকের সামনে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। এই ঘটনার সঙ্গে ব্যাংকের কর্মীরাও জড়িত অভিযোগ তোলেন তারা। আর এই নিয়ে গরিব মানুষরা টাকা কোথায় রাখবেন সেই প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমান সরকার বেকারের সংখ্যা বাড়াচ্ছে, মানুষের কাজ নেই, তাই চুরি ছিনতাই সাইবার ক্রাইমের মতো ঘটনায় জড়িয়ে পড়ছেন যুবকরা। মণিশঙ্কর দাস দীর্ঘ 8 বছর ধরে এই দুর্নীতি করে চললেও তা কাউকে বুঝতে দেননি। 8 বছরে ব্যাংকের বহু কর্মী বদলি হয়েছেন, আর মণিশঙ্কর কিন্তু তার কাজ চালিয়ে গেছে। যদিও ব্যাংকের ম্যানেজার বলেন, গ্রাহকদের অভিযোগ পাওয়ার পরে মণিশঙ্কর দাসকে ডেকে পাঠানো হয়েছে। সে এলে গ্রাহকদের সামনে বসিয়ে ঘটনার সত্যতা বিচার করা হবে। পাশাপাশি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তবে ব্যাংক জালিয়াতি যেভাবে দিনের পর দিন বাড়ছে, তাতে মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছেন। আমি একটা লোন নিয়েছিলাম 3,60,000 টাকা এই ব্যাংক থেকে, পাঞ্জাব ব্যাংক থেকে, ললাট ব্রাঞ্চ। ব্যাংকে দেওয়ার পরে আমার লোনটি বন্ধ হয়ে যায়, না ঠিক মতো না দেওয়ার জন্য, আর্থিক অভাবের জন্য। তারপরে ব্যাংক থেকে আমাকে গিয়ে বিভিন্ন রকম টর্চার করা হয়, টাকা দিতে হবে, না দিলে হবে না, আপনাকে ম্যানেজার সহ ম্যানেজারবাবু গিয়েছিলেন। তারপরে সেটা মণিশঙ্কর বাবু ব্যাংকে যিনি কাজ করেন, ওনার হাতে আমি কিস্তি 4 মাস সময় নিয়েছিলাম। 15,000, কবে 10,000, 1.5 লক্ষ টাকা আমি দিয়েছি। 1.5 লক্ষ টাকা দেওয়ার পরে আমাকে এনওসি দেওয়ার কথা 2 মাসের মধ্যে, এখনো পর্যন্ত 7 মাস হয়ে গেল। এরকম আমাদের 100 জনকে, এরকম আমাদের 500 জনকে কোথাও এখনো এনওসি দিতে পারেননি উনি। আমরা এই খবর, এবং আমাকে যে সমস্ত রসিদ দিয়েছে সমস্ত রসিদের যে নম্বর ভুল রসিদ। ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা রাজ্য সরকারের, যার জেরে হিমঘরে কৃষকদের রাখা আলু নিতে নারাজ ব্যবসায়ীরা। ফলে চরম সমস্যায় পড়েছে কৃষকরা। ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা রাজ্য সরকারের, যার জেরে হিমঘরে কৃষকদের রাখা আলু নিতে নারাজ ব্যবসায়ীরা। ফলে চরম সমস্যায় পড়েছে কৃষকরা। অবিলম্বে রাজ্যের উদ্বৃত্ত আলু ভিন রাজ্যে পাঠানোর দাবি তুলে কৃষকদের নিয়ে রাস্তায় আলু ছড়িয়ে চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে রাজ্য সড়ক অবরোধ সিপিএমের কৃষক সংগঠনের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে চন্দ্রকোনা পলাশচাবড়ি রাজ্য সড়কে আলু ছড়িয়ে কৃষকদের সাথে নিয়ে অবরোধে সামিল হয় সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা 2 ব্লকের কৃষক সভা সম্পাদক ও জেলা কমিটির সদস্য সুজিত মণ্ডল সহ সিপিএমের অন্যান্য নেতৃত্বরা। সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার দাবি, পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা দেওয়ায় বর্ডারে আলু গাড়ি আটকায়। ফলে হিমঘরে থাকা কৃষকদের আলু ভিন রাজ্যে যেতে পারছে না, আর এর জেরে চরম সমস্যায় পড়েছে কৃষকরা। সংগঠনের নেতাদের দাবি, রাজ্যের উদ্বৃত্ত আলু ভিন রাজ্যে গেলে রাজ্যে আলু যোগানে ভাটা পড়বে না। রাজ্য সরকার গাজোয়ারি করে ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা দিচ্ছে, আলু গাড়ি আটকে দেওয়া হচ্ছে, আর এর জেরে বেশি সমস্যায় পড়েছে কৃষকরা। হিমঘরে আলু মজুদ রেখে চরম সমস্যায় পড়েছে তারা। তিনি রাজ্যে আলু গাড়ি যেতে না পারায় ব্যবসায়ীরাও হিমঘরে রাখা কৃষকদের আলু নিতে নারাজ। আর কৃষকদের সাথে এবার রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলো বামেদের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। তেমনই সোমবার চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে রাস্তায় আলু ঠেলে প্রায় 1 ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে সিপিএমের কৃষক সংগঠন, যার জেরে রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও পরে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। কৃষকদের স্বার্থে অবিলম্বে ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাজ্য সরকার অনুমতি না দিলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি সিপিএমের কৃষক সংগঠনের। কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, অবিলম্বে
কৃষকের স্বার্থে সারা ভারত কৃষক সভা লড়বে। কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আমাদের লড়াই চলবে। আলু খেত মজুর কৃষক সমাজ কৃষকের স্বার্থে আমাদের লড়াই চলবে। কৃষিজাত পণ্যের উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য সরকারের কৃষকদের মারার নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আবারও উত্তেজনা তাজপুরে। এলাকায় এসসি মহিলাদের বিক্ষোভ শুরু পথ অবরোধ করে। একদিকে কলকাতায় অখিলের ইস্তফা আর তাজপুরে মহিলাদের বিক্ষোভ। কাঁথির বন আধিকারিকের অন্যায়ভাবে রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে ও বাঁশ কেটে অস্থায়ী পালা ভেঙে দেওয়া ও বন দপ্তরের লোকেদের অত্যাচারের প্রতিবাদে তাজপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দোকানদার ও এলাকাবাসী। দোকান তৈরি করেছেন, আপনারা এই বিক্ষোভ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করুন। আমরা তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত মানুষ জীবিকার স্বার্থে চা বিক্রি করছি, কেউ জল বিক্রি করছেন, কেউ বা ডাব বিক্রি করছেন। আমরা এই সমস্ত কাজ করে 2 পয়সা ইনকাম করে সংসার প্রতিপালন করছি। আমাদের উপরে যেভাবে অমানবিক অত্যাচার করেছেন, দলিত সম্প্রদায় এসটি সম্প্রদায় মানুষের উপর আক্রমণ করলে কেন ম্যাডাম জবাব এসটি সম্প্রদায় মানুষের উপর আক্রমণ করলে কেন জবাব আপনারা যারা আমাদের এই গরিব দুঃখী পরিবারের দোকানগুলোকে কাটিয়ে সব পুড়িয়ে দিয়েছে, সেইগুলো যেন ভালোভাবে যেন তৈরি হয়। আবার বলছি, আমাদের অখিলগিরি মন্ত্রী মহোদয় এসেছিলেন, ওনার বিরুদ্ধে আপনারা ছোট বড় কথা বলেছেন এবং কুৎসাহ কথা বলেছেন। এই কথা বলার জন্য আমরা এই আন্দোলন করেছি। এই আন্দোলনে আপনাদের জবাব দিতে হবে। আর যেভাবে অপমানজনক কথাবার্তা বললেন মন্ত্রী, তখন তার নিজের সামনে না পেয়ে কটু কথা কিছু বলেছেন, তা বলে এই নয় যে তার মন্ত্রিত্ব চলে যাবে। তার জন্য আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি সারা জনগণের মন্ত্রী, সাধারণ মানুষের জন্য তিনি করতে চেয়েছিলেন, কিন্তু সেই প্রতিবাদটা কোনো কাজে এলো না। পাল্টা এই ফরেস্ট ডিপার্টমেন্ট উনার পথটাকে খোয়ালেন। আমরা সাধারণ মানুষ এখানে যারা রুটি করে আমরা খাই, আমাদের সেইটাই জিজ্ঞাসা যে কেন ওনাকে মন্ত্রিত্ব পদ খাওয়াতে হলো। আমরা সাধারণ মানুষ এখানে যারা ব্যবসা করে খাই, আমরা দীর্ঘ 15-20 বছর ধরে জন্মসূত্রে আমরা এখানে দোকানপাট করে আমাদের জীবিকা নির্বাহ হয়। এখানে যারা পর্যটকরা আসে তারা আমোদ প্রমোদ করার জন্য এইসব দোকানে বসে, তারা বিভিন্ন রকমের খাবার খায়, তারা খেলে আমাদের সংসার চলে। এইভাবে চলে আসতো, কিন্তু গত পূর্ণিমা কোটালে যেভাবে সমুদ্র ভাঙন হয়েছে, তাতে আমাদের এই আস্ত দোকানগুলো সব সমুদ্রের গর্ভে চলে গেছে। নারায়ণগড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য সহ শতাধিক বিজেপি কর্মী। নারায়ণগড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য সহ শতাধিক বিজেপি কর্মী। তৃণমূলের কর্মী সভা থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এক পঞ্চায়েত সদস্য সহ প্রায় 100 জন বিজেপি কর্মী। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের দাড়িমারাতে তৃণমূলের কর্মী সভা থেকে দাড়িমারা 90 নম্বর বুথের বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য রিপন খেলার সহ নারায়ণগড় 6 নম্বর অঞ্চলের বিভিন্ন বুথ থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত দত্ত। এদিন বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা, জেলা তৃণমূলের সহসভাপতি মিহির চন্দ, নারায়ণগড় 6 নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি গৌরাঙ্গ জানা, তৃণমূল নেতৃত্ব শেখ কুতুবুদ্দিন সহ অন্যান্যরা।
ঝাড়গ্রামে দুদিনের সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক সহ পুলিশ প্রশাসনের কর্তারা। আগামী 8ই আগস্ট জঙ্গলমহলে ঝাড়গ্রামে 2 দিনের সফরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে 2 দিনের সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক সহ পুলিশ প্রশাসনের কর্তারা। আগামী 8ই আগস্ট জঙ্গলমহলে ঝাড়গ্রামে 2 দিনের সফরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে জানা গেছে তিনি ওই দিন রাতে থাকবেন ঝাড়গ্রাম রাজবাড়ি সংলগ্ন টুরিস্ট কমপ্লেক্সে। 9ই আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে আদিবাসী গুণীচন্দ্রের সম্বর্ধনা, আদিবাসী কৃতি ছাত্রছাত্রীদের সহায়তা প্রদান, বিভিন্ন আদিবাসী ক্লাবগুলিকে বাদ্যযন্ত্র প্রদান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই সঙ্গে তিনি ওই দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক সরকারি পরিষেবা প্রদান করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়। পাশাপাশি একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে পারেন সভা থেকে মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের পর 8ই আগস্ট 2 দিনের সফরে ঝাড়গ্রাম আসছেন মুখ্যমন্ত্রী। 9ই আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা। তিনি জঙ্গলমহলকে ভালোবাসেন, তাই ঝাড়গ্রাম দিয়ে তার প্রথম সফর শুরু। তাই ঝাড়গ্রাম স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভার মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে। রবিবার মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঝাড়গ্রাম স্টেডিয়ামে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। বিধায়ক বলেন, আগামী 9ই আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ঝাড়গ্রাম স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভার জন্য মঞ্চ তৈরির কাজ চলছে, তা আমরা খতিয়ে দেখছি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সাথে আলোচনা করা হয়েছে। আর প্রতিবারের মতোই এবারেও সভাস্থল জুড়ে আঁটো নিরাপত্তা রাখা হচ্ছে। ঠিকভাবে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য রবিবার তিনি ঝাড়গ্রাম স্টেডিয়ামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তবে 2024 লোকসভা নির্বাচনের পরই প্রথমবার মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সভা আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে বলে মত রাজনৈতিক মহলে। তার সাথে ঝাড়গ্রাম স্টেডিয়ামের মাঠে এদিন উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক সুনীল আগরওয়াল ও ঝাড়গ্রাম জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি, ঝাড়গ্রাম থানার আইসি, ঝাড়গ্রামের মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরা। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী 9 তারিখে আসছে। আজকে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল সফরে আসছেন 8ই আগস্ট, এবং সেই প্রোগ্রামকে সামনে রেখে আজকে দেখলেন যে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আজকে আমাদের এখানে এসএল মিটিং হলো। এর আগে রাজবাড়ি কমপ্লেক্সের ওখানেও হয়েছে, এখানেও হলো। সমস্ত ডিপার্টমেন্ট এবং এলাকার সমস্ত মানুষ মুখিয়ে আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। আপনারা জানেন যে 2024 লোকসভা ভোটের পরেই প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসছেন। তাই জঙ্গলমহলে মানুষ যাকে মা হিসেবে এখানে আখ্যা দিয়েছেন, এই জঙ্গলমহলে মা আসছেন, তাই সকলে উৎসাহী এবং এই অনুষ্ঠানকে সামগ্রিকভাবে সফল করার জন্য সমস্ত মানুষ মুখিয়ে আছে। আমরাও সকলে আছি যে ম্যাডাম আসবেন এবং আমাদের প্রোগ্রামটা সফল হবে। এখন থেকে কি নিরাপত্তা? এখন থেকে নিরাপত্তা আপনারা জানেন যে এটা সবসময় আটোসাটোই থাকে, এবং সমস্ত আপনারা দেখলেন যে লাইন ডিপার্টমেন্টের সমস্ত এসেছিলেন, পুলিশ থেকে জিয়াল প্রশাসন সকলেই ছিলেন এবং আমরাও ছিলাম, আমরা যারা জনপ্রতিনিধি আছি। তো এই প্রোগ্রাম এটা আমাদের জঙ্গলমহলে মানুষের কাছে সত্যি একটা বড় প্রাপ্তি যে 2024 লোকসভা ভোটের পরেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম ঝাড়গ্রামে আসছেন। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে এবং আপনারা দেখবেন যে 9 তারিখ এখানে চারিদিকে মাঠে একটু জায়গা পাওয়া যাবে, সমস্ত মানুষ এখানে ভরিয়ে তুলবে এবং প্রোগ্রামকে সফল করবে। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য দপ্তর ও পৌরসভার উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হলো মেদিনীপুর পৌরসভার সভাগৃহে। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য দপ্তর ও পৌরসভার উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হলো মেদিনীপুর পৌরসভার সভাগৃহে। গত বছর আগস্ট মাস থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পেয়েছিল মেদিনীপুর পৌরসভায়। চলতি মরশুমে এখনও অবধি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর এবং মেদিনীপুর পৌরসভার তরফে। যৌথ উদ্যোগে সোমবার তাই মেদিনীপুর পৌরসভার সভাগৃহে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, উপ পৌরমাতা অনিমা সাহা, পৌরসভার কাউন্সিলর ইনচার্জ সৌরভ বসু, সুসময় মুখার্জি সহ পৌরসভার সমস্ত কাউন্সিলররা এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্যকর্মী, আশাকর্মী এবং ডেঙ্গু বিজয় অভিযানের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক পৌরকর্মীরা। তাদের উদ্দেশ্যে তথ্য পরিসংখ্যান তুলে ধরে প্রয়োজনীয় বার্তা দেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সারেঙ্গি। চেয়ারম্যান স্যার, আজকে এখানে কিসের মিটিং হচ্ছে? মিটিং হচ্ছে বলতে আমাদের মেদিনীপুর পুরসভায় যে সমস্ত ডেঙ্গু বিজয় অভিযানে কর্মীরা কাজ করেন তাদেরকে আরো বেশি করে সচেতন করার জন্য আমাদের মাননীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি এসেছেন
এবং আমাদের মেদিনীপুর পুরসভার সম্মানীয় কাউন্সিলরগণ এবং মাননীয় জেলা শাসক তিনি চাইছেন বারবার ধরে যে মেদিনীপুর পুরসভায় যেন ডেঙ্গু না হয়, তার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, আমরা সেই কাজটাই শুরু করেছি এবং আমরা অনেক বেশি করে আমাদের কর্মীরা কাজ করছেন, যারা বাড়ি বাড়ি সার্ভে করছেন, হাউস টু হাউস যারা স্প্রে করছেন, যারা আমাদের কনজারভেন্সি লেবার যারা কোথাও জল জমে আছে কিনা, কোথাও কারো বাড়িতে গাছের টবে ফ্রিজের নিচে যে জল থাকে, আইস বক্স থাকে, বা চায়ের কাপে ডাবের খোলা বা জল যেখানে যদি জমে থাকে 7 দিন যদি কোনো জল পরিষ্কার জল থাকে সেখানে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায়, যাতে না হয় সেই জন্য আমাদের সমস্ত কর্মীরাই মানুষকে সচেতন করছেন, আমরা করছি। জ্বর হলে বিনা পয়সায় 4 জায়গায় আমাদের পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গু পরীক্ষা জ্বর হলে একবার করার জন্য শরৎপল্লীতে হচ্ছে, বেড়বল্লভপুরে হচ্ছে, মেডিকেল কলেজে হয় এবং আমাদের সব জায়গাতেই যে মানুষের কাছে যে এই সচেতনতা যদি আমরা পৌঁছে দিতে পারি, সেই কাজটা করার জন্যই আজকে মাননীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে আমাদের সমস্ত ডেঙ্গুর সাথে যুক্ত কর্মীদের নিয়ে একটি কর্মশালা করব। ডেঙ্গুর পরিস্থিতি কি জেলাতে? জেলাগতভাবে ডেঙ্গি এখনো নিয়ন্ত্রণে আছে, তো তবে কেস বাড়তে শুরু করেছে। গত বছরে এই সময়ে 1% পজিটিভিটি রেট ছিল, এবারেও তাই আছে, কিন্তু গতবারের কেসের তুলনায় এবারে প্রায় 2.5 গুণ এখন কেস বেরিয়েছে, প্রায় 105খানা কেস এখন অবধি আমাদের জেলাতে পাওয়া গেছে। তো যেহেতু টেস্টের সংখ্যা বেড়েছে, টেস্ট করার জায়গা বেড়েছে, যেমন মিদনাপুর মিউনিসিপ্যালিটিতেই আপনারা জানেন যে আগে শুধুমাত্র মিদনাপুর মেডিকেল কলেজে টেস্ট হতো, এখন শরৎপল্লীতে হয়, কুইকোটায় হয়, এই সমস্ত বেড়বল্লভপুরে হয়, যার ফলে আমরা টেস্ট অনেক বেশি করেছি। কিন্তু এবং মানুষ সচেতন হয়েছেন, জ্বর হলে তারা রক্ত পরীক্ষা করাচ্ছেন, কিন্তু ডেঙ্গি গতবারে যা পজিটিভিটি রেট ছিল এবারেও আছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আগস্ট মাস থেকেই ডেঙ্গি কেসটা মেনলি বাড়তে শুরু করে এবং সেটা সেপ্টেম্বর নভেম্বরে গিয়ে পিকে পৌঁছয়। গত বছরে এই সময় 1% পজিটিভিটি ছিল, কিন্তু গত বছরে প্রায় 2800-র ওপরে কেস হয়েছিল, তার মধ্যে ম্যাক্সিমামটাই হয়েছিল এই আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে। তাই এবারে আমরা খুব সচেতন আছি এবং তার জন্য আজকে একটা কর্মশালা আমাদের পৌরপ্রধান সোমেন খান মহাশয়ের নেতৃত্বে মিদনাপুর পৌরসভাতে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে সমস্ত ডেঙ্গু নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট সব সুপারভাইজার এবং কর্মীদের আমরা সেন্সিটাইজ করছি, যাতে করে তারা আরও ভালোভাবে কাজটা করতে পারেন এবং কোন কোন ওয়ার্ডে কি পয়েন্ট আমরা খুঁজে পেয়েছি, গ্যাপ যদি কিছু থাকে সেটা আমরা রেকটিফিকেশনের চেষ্টা করছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক যাতে থাকে এবং জ্বর হলে যাতে মানুষ রক্ত পরীক্ষা করায় এবং সেটা স্বাস্থ্য পরিষেবার জন্য আমাদের মিদনাপুর মেডিকেল কলেজে ডেঙ্গু ওয়ার্ড আমাদের চালু হচ্ছে, সেখানে যাতে তারা গিয়ে ভর্তি হয় সেটা আমরা বলছি। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।